আমি ওমর ফারুক। আমি স্পেকট্রাম নার্সিং একাডেমিতে স্পেশাল এডুকেটর হিসেবে কর্মরত আছি। আজকে আমার প্রেজেন্টেশন টপিক হচ্ছে গ্রোথ মোটর অ্যান্ড ফাইন মোটর। তো প্রথমে হচ্ছে গ্রোথ মোটর নিয়ে আলোচনা করব। তো গ্রোথ মোটর বলতে আমরা কি বুঝি? গ্রোথ মোটর বলতে আমরা বুঝি আমাদের শরীরের যে মুভমেন্ট, শরীরের মুভমেন্ট হলে যে সেটা মানে গ্রোথ মোটর ভালো আছে বিষয়টা এরকম না। আমাদের শরীরের মুভমেন্ট গুলো আমরা সঠিকভাবে হচ্ছে কিনা, কারণ আমরা যখন শরীরে মুভমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ন্ত্রণ কাজ করে, ভারসাম্য কাজ করে। যদি এলোপাথারি ভাবে মুভমেন্ট করা হয় সেটা কিন্তু ভারসাম্য ভাবে চলাফেরা করা হয় না। তো এই ক্ষেত্রে যার গ্রোথ মোটর ভালো হয় তার শরীরের ভারসাম্য ঠিক থাকে। তো গ্রোথ মোটর কি কি ক্ষেত্রে আসতেছে? গ্রোথ মোটর ওয়ার্কিং, মানে সে ঠিক মতন হাঁটতে পারে কিনা, সে হাঁটাটা ঠিকভাবে হচ্ছে কিনা, তার যে বসে আছে সে বসাটা ঠিক মতন হচ্ছে কিনা, সে দৌড়াচ্ছে সে দৌড়ানোটা ঠিকভাবে হচ্ছে কিনা। তো অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই মানে সমস্যাটা কিছুটা লক্ষ্য করতে পারি। তো ইম্পর্টেন্স অফ গ্রোথ মোটর, মানে গ্রোথ মোটরটা কেন গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে মোবিলিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মানে তারা হচ্ছে এক জায়গায় মুভ অন্য জায়গা থেকে মুভ করতে পারে, চলাচল করতে পারে এবং স্বাধীনভাবে চলাচল করতে পারে যাদের গ্রোথ মোটরটা ভালো হয়। এবং সাপোর্ট ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন, এবং তাদের যে ব্যালেন্স এবং আমাদের যে মাথার চিন্তা এবং শরীরের যে একটা ব্যালেন্সের যদি দুইটা সমন্বয়, সেই সমন্বয়টা তারা করতে পারে, এক্ষেত্রে গ্রোথ মোটর তাদের সাপোর্ট দেয়। ইমপ্রুভ সোশ্যাল প্লে অ্যান্ড, কারো যদি শরীরের ভারসাম্য ঠিক থাকে সে কিন্তু খেলাধুলা করতে পারে, কারণ খেলাধুলা করতে কিন্তু শরীরের ভারসাম্য দরকার পড়ে। কারণ কারো যদি শরীরের কোনো পার্টসে যদি ভারসাম্য না থাকে সে কিন্তু ঠিক মতো খেলাধুলা করতে পারে না। এবং বিল্ডস ফিজিক্যাল ফিটনেস, এবং এই ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস তো গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু যে অনেকে জিম করে, জিম কেন করে? শরীরকে ফিট রাখার জন্য, যার শরীরকে ব্যালেন্স করার জন্য। তার যার শরীরের এবং গ্রোথ মোটরটা ভালো হয় তার ফিটনেসটা ভালো হয়। তো গ্রোথ মোটরের অটিজম বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ মোটরের প্রবলেম থেকে কি হয়? ডিলেড, মানে তারা হচ্ছে দেরিতে, তাদের হাঁটাটা দেরিতে হয়, মানে ডিলে হয়, মানে স্বাভাবিক যে হাঁটাটা এবং টয়েলিং, তারা যে ঘোরাঘুরি করা লাগে সেই ঘোরাঘুরিটা তারা ঠিক মতন করতে পারে না যদি গ্রোথ মোটরের প্রবলেম থাকে। পুর ব্যালেন্স, পুর ব্যালেন্স বলতে বোঝায় যদি কোনো অদক্ষতা, মানে যার কোনো ব্যালেন্স থাকে না। তো কারণ শরীরের সবগুলা পার্টস মিলে কিন্তু একটা ব্যালেন্স সৃষ্টি হয়। তো কোনো পার্টসে যদি থাকে, সমস্যা থাকে, তাহলে তার ব্যালেন্সটা ঠিক মতন হয় না। এবং ওয়েট কোঅর্ডিনেশন, একটু মানে তাদের অদক্ষতা দেখা দেয় তার সমন্বয়ের মধ্যে, যে ব্রেন এবং যে শরীরের মধ্যে একটা সমন্বয় হবে, সম্পর্ক হবে, সেই সম্পর্কটা তারা তৈরি করতে পারে না। এবং ক্লুমসি মুভমেন্ট, এবং তারা হচ্ছে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হাঁটতে পারে, মানে অদক্ষভাবে হেলে দুলে হাঁটাচলা করে। ডিফিকাল্টি ইন স্পোর্টস এন্ড প্লে, এবং একটু আগে আমি বলছি যাদের হচ্ছে অদক্ষতা থাকবে বা ভারসাম্য থাকবে না তারা কিন্তু ঠিক মতো খেলাধুলা করতে পারবে না। কারণ কেউ যদি কোনো বাচ্চা যদি ঠিক মতো দাঁড়াতে না পারে, তাকে যদি আমি ফুটবল কিক করতে দিই, যেমন ত্রিশানের ক্ষেত্রে যেটা হয়, ত্রিশান কিন্তু তাকে যদি আমি ফুটবল কিক করতে দিই সে কিন্তু ঠিক মতো ফুটবল কিক করতে পারবে না, কারণ সে নিজের শরীরের ব্যালেন্স ঠিক মতো রাখতে পারে না। তাহলে সে কিভাবে ফুটবল ঠিক মতো কিক, কারণ ফুটবল কিক করতে কিন্তু শরীরকে স্থির রাখতে হয়। তো কজ অফ ডিফিকাল্টিস, তো এটা কি কারণে হয়? মানে যদি মাংসপেশির দুর্বলতা থাকে বা তার শরীরে যদি কোনো পেশির দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে হতে পারে। পুর পোস্টারাল কন্ট্রোল, এবং পোস্টারাল কন্ট্রোল বলতে আমরা বুঝি, আমরা যদি পোস্টারাল দিক থেকে আসি, পোস্টারাল মানে হচ্ছে পজিশন, এবং শরীরের পজিশন নিয়ন্ত্রণ করা। যদি তার শরীরের পজিশন তার কাছে নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু তার মানে গ্রোথ মোটরের প্রবলেম ঠিক মতন হয় না। এবং সেন্সরি প্রসেসিং, এবং মাথা থেকে যে আমাদের একটা ইনপুট আসবে যে আমাকে মানে এই শরীরের পার্টটা এইভাবে কাজ করবে, আমাকে হাঁটলে এইভাবে হাঁটতে হবে, সেটা তাদের মধ্যে কাজ করে না। আর মোটর প্ল্যানিং, তাদের মোটর প্ল্যানিং এর প্রবলেম হয়, তারা ঠিক মতো মোটর প্ল্যানিং করতে পারে না। শরীরের মধ্যে যে একটা পার্টসের সাথে আরেকটা পার্টসের যে কোঅর্ডিনেশন সেটা তারা করতে পারে না। এবং ওয়ার্ক পুর স্ট্রেংথ, এবং তাদের যে পুর স্ট্রেংথ গুলো দরকার পড়ে, যে শক্তিশালী হওয়া দরকার পড়ে, সেই ক্ষেত্রে তাদের দুর্বলতা থাকে। অ্যান্ড সাইন এন্ড সিম্পটম, এবং তাদের সাইন গুলা কি থাকে? ফ্রিকুয়েন্ট ফলিং, তারা যখন কোনো কাজ করে বা হাঁটাচলা করে তখন তারা একটু পর পর পড়ে যায়। যেমন ত্রিশানকে যদি আমরা অনেক লম্বা একটা ডিস্টেন্সে হাঁটতে দেয় সে কিন্তু পুরোটা কভার করতে পারবে না, কারণ তার মধ্যে হচ্ছে মানে উইকনেসটা আছে, সে মানে তার মধ্যে ইমব্যালেন্স আছে, সে পুরোটা কভার করতে, সে একটু পরে ঝুঁকে পড়বে বা শুয়ে পড়বে ফ্লোরে, যেটা আমরা দেখতে পাই সবাই। সে কিন্তু একটু কাজ করার পরে ফ্লোরে শুয়ে পড়ে, ওকে যখন ট্যাম্পলিং করে সে কিন্তু ট্যাম্পলিং এ শুয়ে পড়ে। তারপর হচ্ছে টোয়া ওয়াকিং, টোয়া ওয়াকিং হচ্ছে কেউ যদি কাউকে মানে পায়ের আঙ্গুলি বা গোড়ালি দিয়ে হাঁটে, মানে আমরা যেমন সম্পূর্ণ পা ফেলে হাঁটি, কিন্তু তারা তাদের এই গ্রোথ মোটরের প্রবলেম থাকে, তারা হচ্ছে হয় আঙ্গুলি দিয়ে হাঁটে, নয়তো মানে গোড়ালিকে পায়ের সাথে ওরা স্পর্শ করে না। ডিফিকাল্টি রানিং এন্ড জাম্পিং, এবং তাদের এই ক্ষেত্রে তাদের দৌড়াতেও সমস্যা হয়, তারা ঠিকভাবে প্রপারলি দৌড়াতে পারে না এবং ঠিকমতো জাম্পও করতে পারে না। যেমন ত্রিশানকে যখন প্রথম আমি আসছিলাম, যখন ওকে টেম্পলিং এ উঠায়, ও টেম্পলিং এ কিন্তু মানে ফুল সাপোর্ট ছাড়া ও জাম্পিং করতে পারতো না।
ঠিক আছে। তো ধীরে ধীরে ওরা এটা ডেভেলপ হচ্ছে এবং কিছু জাম্পিং ও নিজে নিজে এখন দিচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্টলি দিচ্ছে। এবং পুর বডি কোঅর্ডিনেশন, এবং তাদের বডির মধ্যে সম্পূর্ণ বডির মধ্যে একটা অদক্ষ বা পুর কোঅর্ডিনেশন থাকে, মানে তাদের মধ্যে ঠিক মতন কোঅর্ডিনেশন থাকে না। ইম্প্যাক্ট অন ডেইলি লাইফ, এবং যখন এই গ্রোথ স্পন্ডের সমস্যা হয় সেটা আমাদের বা তাদের ডেইলি লাইফে কি ইম্প্যাক্ট করে। তাদের হচ্ছে মানে প্লেইং উইথ পেয়ার, মানে সব জোড়া জোড়া যে খেলা বা একের সাথে আরেকজনের যে খেলা বা এই খেলাধুলার যে এরকম ভারসাম্য দরকার সেই ভারসাম্যটা তাদের মধ্যে থাকে না। ক্লাসরুম পার্টিসিপেশন, এবং ক্লাসরুমের সব কাজে তারা পার্টিসিপেট করে না। তারপর হচ্ছে সেলফ কেয়ার, মানে তাদের যে কেয়ারিং সেলফ কেয়ার থাকে, মানে ড্রেস পরা, গোসল করা, খাওয়া, তারপরে হচ্ছে হেঁটে চলা বা সিঁড়ি দিয়ে নামানো, সেই কাজগুলো তারা ঠিক মতো করতে পারে না। ইফেক্ট কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল স্কিল, এই ক্ষেত্রে তাদের যে কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, কারণ আমরা সবাই জানি স্বাস্থ্য সকল সুখে মনে, কারণ যদি স্বাস্থ্যগত যেমন আমাদেরই যখন কোনো অসুস্থ থাকে তখন কিন্তু আমরা কাজ করে মানে প্রশান্তি পাই না, সেরকম তাদের যখন এই ইমব্যালেন্স থাকবে, তাদের যখন গ্রোথ স্পন্ডের প্রবলেম থাকে, তার হচ্ছে তারা কাজের ক্ষেত্রে মনোযোগ থাকে না, কাজের ক্ষেত্রে তারা লেকিংস হয়, এবং এই ক্ষেত্রে তাদের সোশ্যাল স্কিল, যেমন সোশ্যাল স্কিল যে প্লে গুলো আছে ওই প্লে গুলোতে তারা অংশগ্রহণ করতে পারে না বা চায় না। অ্যাসেসমেন্ট, এবং এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করতে পারি? প্রথম হচ্ছে তাদেরকে আমাদের অবজারভেশন করতে হবে, মানে প্রথম হচ্ছে তাদের কিছু টাস্ক দিয়ে তাদের এই সমস্যাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে যে ডেভেলপমেন্ট, এবং এই সেই অবজারভেশন যে করবে সেটা অনুযায়ী আমাদের কি ডেভেলপমেন্ট প্ল্যান করা যায় প্ল্যান করতে হবে। এবং ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন, এবং ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশনের জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতে হবে, যেমন আমরা তাদেরকে সুইং করাই, ট্যাম্পোলিং করাই, তাদেরকে আমরা ডিপ প্রেসার দেই, এবং তাদেরকে আমরা স্লাইডিং করাই, ক্লিম্বিং করাই, হাইকিং করাই, এগুলো সম্পূর্ণ তাদের গ্রোথ মোটর ডেভেলপমেন্টের জন্য। এবং এখানে আমরা ফাইন মোটরের কাজও কিছু করাই, কারণ যখন গ্রোথ মোটরের কাজ করাই তখন ফাইন মোটরের কাজটি কিছু অটোমেটিক চলে আসে। তাদেরকে আমরা ফুটবল পাসিং করাই, কারণ ফুটবল পাসিং করা এবং ফুটবল ক্যাচ দেওয়া, ফুটবল থ্রোয়িং করা, এগুলো তাদের গ্রোথ মোটর ডেভেলপমেন্ট করার জন্য আমরা করি। এবং তাদেরকে আমরা বল দিয়ে এই পাশ থেকে ওই পাশে, মানে বলগুলো ফেলে দিয়ে ঝুড়িতে রাখার জন্য বলি, সেটাও আমরা তাদের গ্রোথ মোটর এবং ফাইন মোটরের দুটি ডেভেলপমেন্ট করার জন্য করি। এবং এই ক্ষেত্রে আমরা যে আমাদের অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, তার যে সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করে উনি যে আমাদের দিক নির্দেশনা দেবে, সেই স্পেশাল এডুকেটর হিসেবে আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী এবং সেই রুটিন অনুযায়ী তাদেরকে আমার কাজ করাতে হবে। তো ইন্টারভেনশন, গ্রোথ মোটর অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন সুইং করানো, একটু সুইং করানো, তারপর হচ্ছে জাম্পিং করানো, স্লাইডিং করানো, হাইকিং করানো, ফুটবল খেলানো, তারপর রান আপ করা, এই কাজগুলোকে করাতে হবে। এবং পুর স্ট্যান্ড এবং ব্লাঙ্ক এক্সারসাইজ হচ্ছে যেমন আমরা যেটাকে সহজ বাংলা লেভেল পুশ করা হচ্ছে হাত কনুই রেখে এবং হাত কনুই আঙ্গুলিতে ভর দিয়ে সোজা, মানে তার বডিকে সোজা রাখা, বা আমরা যেটাকে বলি বুক জাপ যেটাকে বলি হচ্ছে ব্রিডিং হচ্ছে মাথা এবং পিঠ মাটিতে স্পর্শ করে ওর কোমরকে, পা এবং কোমরকে উপরের দিকে দিয়ে মানে ব্যালেন্স রাখতে পারে, তার ব্যালেন্স ঠিক রাখার জন্য। এবং থেরাপি বল অ্যাক্টিভিটিস, এবং আমরা থেরাপির পরামর্শ অনুযায়ী যে বল দিবে সেই বল দিয়ে হচ্ছে আমাদের তাকে থেরাপি দিতে হবে। এবং সেন্সরি ইন্টিগ্রেশন, এবং এই প্রবলেমগুলো কিছুটা তার সেন্সরি ফল্টের জন্য হয়ে থাকে, তো তাকে এই সেন্সরিও ডেভেলপমেন্ট করাতে হবে, তাদের সাথে এই আমাদের গ্রোথ মোটরের ডেভেলপমেন্টের জন্য যে অকুপেশনাল থেরাপি সেটাও দিতে হবে, সাথে সেন্সরিটা তো যাতে ইন্টিগ্রেশনে সেটা দিতে হবে। পোস্টারাল ট্রেনিং, এবং শরীর বসার পজিশন, যেমন সিটিং পজিশন কিভাবে বসতে হবে, চেয়ারে আমরা বসাতে হবে, এবং এই ইউজুয়াল অ্যাডাপ্টিভ চেয়ার, এবং তাদের জন্য যে যে চেয়ার গুলো হতে তাদের জন্য কমফোর্টেবল, যেমন আমরা তাদের জন্য প্লাস্টিকের চেয়ার ইউজ করি, সেই যাতে এবং কম হাইটে, যে হাইট অনুযায়ী তারা বসতে পারে সেই হাইট অনুযায়ী তাদেরকে ওই চেয়ার গুলোতে বসার ব্যবস্থা করতে হবে। এবং বাসায় কি কাজ হবে, আমরা তো স্পেশাল এডুকেশন স্কুলে ওদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়াবো, কিন্তু বাসায় ওদের প্যারেন্টস থাকবে, প্যারেন্টসের কিছু কাজ থাকবে, আমরা যে কাজগুলো ওদেরকে স্কুলে করবো এবং এখান থেকে কিছু কাজের রুটিন করে দেবো আমরা প্যারেন্টসদেরকে, এবং প্যারেন্টসরা সে অনুযায়ী তাদেরকে বাসায় এগুলো প্র্যাকটিস করাবে। যেমন তারা তাদেরকে সিঁড়ি দিয়ে উঠানো নামানো প্র্যাকটিস করাবে, তাদেরকে জাম্পিং করাবে, তাদেরকে উঁচু স্থান থেকে নিচু স্থানে মানে জাম্প দেওয়া হবে, এবং তাদেরকে হাঁটাবে, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে হাঁটাবে, তাদেরকে এই কাজগুলো তারা করতে পারবে। সো আমার প্রথম টপিকটি শেষ হয়েছে, এখন আমি আমার সেকেন্ড টপিকে চলে যাচ্ছি, ফাইন মোটর। তো ফাইন মোটরের যাওয়ার আমরা সবাই জানি, মানে ফাইন আর্ট মানে একটা শব্দ শুনছি, তো ফাইন আর্ট মানে হচ্ছে মানে কারু হাতের কাজ, মানে হাতের শিল্প। তো হাত দিয়ে যে কাজগুলো, তো হাতের ফিঙ্গার কি ইউজ করে সেই কাজগুলো প্রপারলি যদি কেউ করতে পারে তাহলে তাই ফাইন মোটর স্কিলটা ভালো আছে। যদি সে হাতের কাজগুলো ভালোভাবে করতে না পারে তাহলে তার ফাইন মোটরের প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, সে ঠিক মতন লিখতে পারে কিনা আমাদের সেটা দেখতে হবে, সে প্রপারলি রাইটিং করতে পারে কিনা, বাটনিং সে শার্টের বুতাম লাগাতে পারে কিনা বা প্যান্টের জিপার লাগাতে পারে কিনা,
বা সে মালা গাঁথতে পারে কিনা, সে হাত দিয়ে কোনো কিছু সঠিকভাবে ধরতে পারে কিনা, এবং হাত দিয়ে সে খেতে পারে কিনা। তো অটিজম বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা থাকে। তো এই সমস্যাটা কাটানোর জন্য আমাদের কাজ করতে হবে। তো ইম্পর্টেন্স অফ ফাইন মোটর স্কিল, যদি ফাইন মোটর স্কিলটা কেন গুরুত্বপূর্ণ, এটা হেল্প করে কি একাডেমিক টাস্কে। একাডেমিক টাস্কে থাকে আমাদেরকে যে একাডেমিক টাস্কের আমাদের একটা বড় একটা পার্ট থাকে রাইটিং পার্ট। সে যদি তার ফাইন মোটর ভালো থাকে সে রাইটিং পার্টে ভালো করতে পারে, যদি ফাইন মোটর প্রবলেম থাকে সেই রাইটিং পার্ট গুলোতে তার প্রবলেম দেখা দেয়। এবং সেলফ কেয়ার যেমন খাওয়া, হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে ব্রাশ করা, হাত নিজে নিজে হ্যান্ড ওয়াশ করা, হাত দিয়ে ধরা, তার হাত দিয়ে তার ড্রেস পরা এবং হাত দিয়ে ড্রেস খোলা, এই কাজগুলা যদি তার ফাইন মোটর ভালো থাকে তাহলে সেগুলো করতে পারে। যদি ফাইন মোটরের প্রবলেম থাকে তাহলে এই কাজগুলো ঠিক মতো করতে পারে না। এবং ফাইন মোটর ভালো থাকলে সে নিজে নিজে মানে ইন্ডিপেন্ডেন্টলি এই কাজগুলো করতে পারে। এবং এই ক্ষেত্রে হাতের কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেন, আই কন্টাক্ট এবং হাতের তিনটার সমন্বয় লাগে। তো যার আই কন্টাক্টেও প্রবলেম থাকবে তারও কিন্তু ফাইন মোটরে অনেকটা প্রবলেম দেখা দিবে। তো যাদের ফাইন মোটর ভালো থাকবে তারা এই কাজগুলো দুইটা কমন তিনটার সমন্বয় করতে পারবে। তো ফাইন মোটর প্রবলেম ইন অটিজম, অটিজম বাচ্চাদের ক্ষেত্রে ফাইন মোটরের প্রবলেম থাকলে তাদের মধ্যে কি কি প্রবলেম গুলো দেখা দিতে পারে। তো পুর হ্যান্ড রাইটিং, তাদের হাতের লেখা খারাপ হতে পারে, মানে হাতের লেখার মধ্যে অদক্ষতা দেখা দেবে, তারা ঠিক মতো হাত মানে লিখতে পারবে না। এবং ডিফিকাল্টিস হোল্ডিং পেন, তারা পেন্সিল ধরতে পারবে না, যে জন্য তাদেরকে আমরা পেন্সিল গ্রিপিং শেখানো হয়, পেন্সিল গ্রিপ করানো হয়। এবং ট্রাবল উইথ বাটন, একটু আগে বললাম তারা বাটন এবং জিপার গুলো ঠিক মতো লাগাতে পারবে না। এবং স্লো একওয়ার্ড হ্যান্ড মুভমেন্ট, এবং হাতের যে মুভমেন্ট গুলো আছে সেই মুভমেন্ট গুলো তারা ইজিলি করতে পারবে না। তারপর হচ্ছে অ্যাভয়েডিং টাস্ক, এবং এই ক্ষেত্রে যেহেতু তাদের ফাইন মোটর প্রবলেম আছে তারা হাতের কাজগুলো করতেছে না, তারা হচ্ছে টাস্ক অ্যাভয়েডিং করবে। তাদেরকে যদি আমরা রং করতে দিই সেই রং গুলো তারা করবে না। যেমন ত্রিশানকে যখন কালার করতে দেওয়া হয় সে কিন্তু কালার করে না, সে কালার পেন গুলো নিচে ফেলে দেয় বা কালার পেন গুলা ও ঠিক মতন ধরেও না, এবং তার আইকনটা অন্যদিকে সরে যায়, মানে সে টাস্ক অ্যাভয়েড, সেই কাজটা করতে যাচ্ছে না, কারণ সে ফাইন মোটরে তার প্রবলেম থাকার কারণে সে এই কাজটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। তো কেন হয় এই কাজটা? তো যদি মানে কারো যদি ফিঙ্গারে প্রবলেম থাকে, মানে ফিঙ্গার দুর্বল থাকে, তারপরে তার আইকনটাকে যদি প্রবলেম থাকে, যদি আইকনটা খুর হয় সেই ক্ষেত্রে যে কাজগুলো ঠিক মতো করতে পারে না। সেন্সরি প্রসেসিং, তার সেন্সরি ডেভেলপমেন্ট যদি মানে সেরকম ভাবে না হয় যে ফাইন মোটরে কাজ করতে হবে, সে যদি সেটা না বুঝে। এবং মোটর প্ল্যানিং প্রবলেম, তার যদি মোটর প্ল্যানিং এর প্রবলেম হয় যে আমাদের হাতটা এইভাবে ইউজ করতে হবে, কলমটা এইভাবে ধরতে হবে, যেমন হাতের কাজটা মুভমেন্টটা যদি সঠিকভাবে না করতে পারে, লো অ্যাটেনশন স্পাম। এবং এই ক্ষেত্রে কি হয়, যখন তার ফাইন মোটর প্রবলেম থাকে তাকে যখন কোনো টাস্ক করানো হয় সে একটু পর পর সে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, সে তার মনোযোগ চলে যায়। যেমন ত্রিশানকে যখন কাজ করা হয় তাকে কোনো কাজ মানে একটানা করানো যায় না, তাকে ব্রেক দিয়ে দিয়ে করাইতে হয়, কারণ সে বেশিক্ষণ অ্যাটেনশন ধরে রাখতে পারে না। তো সাইন এন্ড সিম্পটম, যদি তাদের লেখাগুলো মিসি এন্ড আনক্লিয়ার রাইটিং, তাদের লেখাগুলো খুবই মিসি আনক্লিয়ার হয়, তারা এবড়ো ভাবে লিখে, তাদেরকে যখন একটা সার্কেলে দেওয়া হয় সেই সার্কেল অনুযায়ী তারা লেখে না, সার্কেলের বাইরে চলে যায়। এবং তাদেরকে যখন রং করতে দেয় সেই রংগুলো তারা করে না। এবং ডিফিকাল্টিস কালারিং, এবং তারা যদি লাইন আমরা যেমন ট্রেসিং করাই সেই ট্রেসিং গুলো তারা ঠিক মতো করতে পারে না, তারা ট্রেসিং এর বাইরে চলে যায়। সেক্ষেত্রে আমাদের এখানে যেমন আমরা আদিয়ান, আইজান এবং ত্রিশান অনেকে দেখি অনেক তারা ঠিক মতো কালারিং করতে পারে না লাইনের মধ্যে। ট্রাবল ইউজিং সাইজ, এবং তাদেরকে যদি কেচি দিয়ে কেচি বা কোনো ছুরি দিয়ে কোনো কিছু কাটতে বলা হয় সেটা তারা ঠিক মতো ধরতে পারে না, কারণ তাদের ফাইন মোটরের প্রবলেম থাকার কারণে। এবং স্পেলিং ফুড উইথ, এবং তারা খাবারগুলোকে ভালোভাবে স্পেলিং করতে পারে না এবং খাবারগুলো ঠিক মতো খেতে পারে না, কিভাবে হাত মানে খাবারটা ধরতে হবে সেভাবে তারা এবং কোন হাত ইউজ করতে হবে সেটাও তাদের মধ্যে প্রবলেম থাকে। অ্যাভয়েড ফাইন মোটরস অ্যাক্টিভিটিস, এবং হাতের যে কাজগুলো সেই কাজগুলোকে তারা অ্যাভয়েড করে, কারণ তাদের ফাইন মোটর প্রবলেম থাকার কারণে। তো এটা তাদের ডেইলি লাইফে কিরকম ইম্প্যাক্ট ফলে। তো একাডেমিক টাস্ক, তাদের একাডেমিক টাস্কে সমস্যা হয়, তার একাডেমিক টাস্ক গুলোতে তাদের মনোযোগ হারায় ফেলে, অ্যাটেনশন থাকে না। তাদের সেলফ কেয়ারে ড্রেস পরা বা বুতাম লাগানো বা ড্রেস খোলা, গোসল করা, ব্রাশ করা এবং নিজ হাতে খাওয়া, এই কাজগুলো তারা করতে পারে না। এবং লেস টু এই ক্ষেত্রে তাদের কি হয়, তাদের লো কনফিডেন্স, তাদের কনফিডেন্সটা চলে যায়, তাদের আত্মবিশ্বাস কমে যায়, কারণ তারা যেহেতু তাদের শরীরে একটু অসুস্থতা বোধ করে সেই জন্য তাদের অ্যাটেনশন থাকে না। এই ক্ষেত্রে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয় যে আমি এই কাজটা করতে পারতেছি না, আমি মনে হয় এই কাজটা পারবো না, তাদের মধ্যে কনফিডেন্স চলে যায় এবং হতাশা সৃষ্টি হয়। অ্যাসেসমেন্ট, এবং এই আমরা কিভাবে এটা অ্যাসেস করতে পারি। তো আমরা হচ্ছে তাদেরকে পেন্সিল গ্রিপস দিতে পারি, এবং ফাইন মোটর যে কাজগুলো সেই কাজগুলো তাদেরকে আমরা টেস্ট করতে পারি। এবং অ্যাবিলিটি টু গ্র্যাবস স্মল স্পট, এবং ছোট ছোট হাতের যে কাজ, যেমন আমরা তাদেরকে বল ধরাই, বল জুড়িতে রাখাই, সেই কাজগুলো তো আমাদেরকে ফাইন মোটরের জন্য করা, যাতে তারা হাত দিয়ে ঠিক মতো ধরতে পারে। এবং হ্যান্ড কোঅর্ডিনেশন, এবং তাদের যাতে হ্যান্ড কোঅর্ডিনেশন থাকে, সেক্ষেত্রে আমরা আরো কাজ করাই, তাদেরকে আমরা
সুইং করাই। যেমন ত্রিশানকে প্রথম যখন আমি শুভ্রাপুর সাথে ত্রিশানকে সাথে কাজ করতাম, তখন তাকে আমরা সুইং এ বসাতেই পারতাম না, সে হাত ছেড়ে দিত, পা ছেড়ে দিত, তাদেরকে আমরা ফুল বডি সাপোর্ট দিতে হতো। কিন্তু এখন ত্রিশানকে যখন সুইংটা নামে দেয়, সে লাফ দিয়ে সুইং এ উঠে এবং নিজ হাতে রশিটা শক্ত করে ধরে সে নিজে নিজে, মানে আমি ওকে পার্সিয়াল সাপোর্ট দিয়ে সে নিজে নিজে সুইং করে, এবং সে যখন স্লাইডিং করে সে নিজে নিজে এখন হাত দিয়ে ধরে শক্ত করে ধরে সে স্লাইডিং করে উঠতে পারে, এবং হাইকিং করে নিজে হাইকিং উঠতে পারে, এবং ক্লিম্বিং নিজে নিজে অনেকটা করতে পারে যদি পার্সিয়াল সাপোর্ট দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে তাদেরকে আমরা আরো কিছু টাস্ক দিতে পারি, তাদেরকে আমরা মালা গাঁথতে দিতে পারি, এবং তাদেরকে আমরা পিক বোর্ডে কালার শর্টিং দিতে পারি এবং কালার সিকোয়েন্সিং দিতে পারি। এই ক্ষেত্রে তাদের কালার সিকোয়েন্স আই কন্টাক্টে মানে ডেভেলপ হয়, এবং ফাইন মোটরেরও অনেক ডেভেলপ হয়। ইন্টারভেনশন, তাদেরকে আমরা হাতের কাজ দেবো, ফাইন মোটরের কাজ দেবো, যাতে তারা হাতের কাজ এবং এখানে কেন আমরা হাতের কাজ বলবো, কেউ যদি এটা শক্ত করে ধরে সেই ক্ষেত্রেও তার ফাইন মোটরের প্রবলেম আছে, এবং কেউ যদি নরম করেও ধরে, কারণ আমাদের ফাইন মোটরের ব্যালেন্সটা তখন হয় যখন আমাদের যে এই জিনিসটা আমাকে কতটুকু ধরতে হবে, যে এটাকে আমার শক্ত করে ধরতে হবে না এটাকে আমার নরম করে ধরতে হবে, এই বুঝটা যখন তার মধ্যে হবে এবং এটার সমন্বয় করতে হবে, তখন আমার তার ফাইন মোটর ডেভেলপ হয়েছে, আমাকে সেটা বুঝতে হবে। কিন্তু কোন জিনিস, যেমন তিশানকে যখন আমি টাওয়ার মেকিং করতে দিই, কারণটা সে অনেক শক্ত করে দেয় এবং তার হাত থেকে আমাকে অনেকটা মানে জোর করে নিতে হয়, কারণ সে সহজে ছাড়তে চায় না। তো এটা কিন্তু তার ফাইন মোটরের জন্য হয়, কারণ সে বুঝতে পারে না যে আমাকে কতটুকু ধরতে হবে এই জিনিসটা। তারপরে শিবলিং হচ্ছে, তাকে যখন কোনো কিছু আঁকাআঁকি করতে দেয় একটা সার্কেলের মধ্যে, সেই সার্কেলের মধ্যে আঁকাআঁকি করে না, সে অ্যাব্রাথর বাইরে চলে যায়, অ্যাব্রাথর করে আঁকাআঁকি করে। তারপর ট্রেসিং লাইন, শেপের মধ্যে নির্দিষ্ট শেপের মধ্যে আঁকাআঁকি করে না, লাইনের বাইরে চলে যায়, শেপিং বাইরে চলে যায়, এবং কালারিংটাও ঠিক মতন করতে পারে না। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তো হ্যান্ড আই কোঅর্ডিনেশন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা যে কাজগুলো করে আমরা গ্রুপ প্লে করাই, যে তাদেরকে বল থ্রোইং করতে পারি তার চোখ বরাবর, যাতে তার আই কন্টাক্ট আসে এবং সে যাতে বলটা ঠিক ধরতে পারে, এবং তার কাছ থেকে আমরা বল তাকে বলি থ্রোইং করতে, এবং তাকে বল ক্যাচ ধরতে বলি, এবং তাকে আমরা বল উঠাই। তারপরে ওই দিন যেমন আমি ওকে প্লে রুমে সবগুলা বল, কয়েকটি বল আমি নিচে নিচে নামিয়ে নিয়েছি, এবং সেই বলগুলো সে নিজে নিজে উঠেছে, কারণ তার ফাইন মোটর সে কাজ করতে পারে না, সেটা আমি তার যাচাই করেছি। এবং পাজেল অ্যাক্টিভিটিস, তাকে আমাদের বিভিন্ন পাজেল আছে, যেমন অ্যানিমেল পাজেল, অবজেক্ট পাজেল, এই পাজেল গুলো আমরা তাকে হাত দিয়ে উঠাইতে পারি এবং হাত দিয়ে বসাইতে পারি, এই ক্ষেত্রে তার ফাইন মোটরের কাজ অনেক ডেভেলপ হবে। এবং তাকে মালা গাঁথাতে পারি, সেই ক্ষেত্রে তার অনেক ডেভেলপ হবে। এবং আমরা আরেকটা ইউজ করতে পারি, তাদেরকে আমরা বড়শি দিয়ে যেমন মাছ ধরানো, সেটাও আমরা করতে পারি। তারপরে ফাংশনিং স্ক্রিপ্টে আমরা কি করতে পারি, তাকে আমরা তার নিজের শার্টের বাটনিং লাগানোটা প্র্যাকটিস করাতে পারি, ইউজিং স্পট এবং চামচ ইউজ করাটা আমরা শেখাতে পারি, ব্রাশ ধরাটা শেখাতে পারি, এবং ওপেনিং কন্টেইনার্স, এবং তাদেরকে আমরা কোনো যেমন বক্স, তারপর হচ্ছে দরজা, এগুলো আমরা হাত দিয়ে খোলা শিখাইতে পারি এবং হাত দিয়ে লাগানো শিখাইতে পারি, এবং সিঁড়িদের জন্য আমরা তাকে সিঁড়িদের যে হাত ধরে ধরে নামানোটা আমরা শিখাতে পারি। তো যারা প্যারেন্টসদের এখানে করণীয় কি, তো প্যারেন্টসদের আমরা ফাইন মোটরের যে কাজগুলো আছে, হাতের যে কাজগুলো আছে, সেই কাজগুলো ওনারা বাসায় প্র্যাকটিস করবে, এবং তাদেরকে রাইটিং এর ক্ষেত্রে এবং কালারিং এর ক্ষেত্রে উৎসাহিত করবে, তাদেরকে বেশি বেশি লিখাবে, এবং তাদেরকে মোটিভেট করবে, কারণ তাদেরকে কখনো ডিমোটিভেট করা যাবে না, ডিমোটিভেট খেলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে, এবং এই ক্ষেত্রে তাদের লেকিং সৃষ্টি হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে।